তো আজকে হবে মেট্রিক টেন্সর। তো এটা কি জিনিস সেটা আমরা দেখব। দেখো, তো আমাদের ধরো আমরা 3 ডাইমেনশনে কাজটা করছি। হ্যাঁ, তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট যেটা হয়, যেটা মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট মানে এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস দিয়ে যেটা হয়, হ্যাঁ, পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সেটাকে আমরা ইন জেনারেল কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলছি। তো এখানে যেটা হয় ডিএস স্কোয়ার, সেটা হয় ডিএক্স স্কোয়ার, মানে ডিএক্স হোল স্কোয়ার বেসিক্যালি। এইটা হয় তো, মানে এটা এটা হচ্ছে সব ডিএস স্কোয়ার, মানে এইটা ডিএস ইন্টু ডিএস, এইভাবে ভাবতে হবে ব্যাপারটা। ঠিক আছে, সো এই জিনিসটা হয় আমরা জানি। এখন অন্য কোনো যদি কোঅর্ডিনেট সিস্টেম থাকে, সো এইটাকে আমরা নাম দিচ্ছি dx1, হ্যাঁ, তার স্কোয়ার, dx2 আর dx3 হলো। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, সিয়ান কোঅর্ডিনেট। ওকে, এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই, এটা হয়। আচ্ছা, তো ইন এনি আদার কোঅর্ডিনেট ধরো এক্স বার 1, এক্স বার 2, এক্স বার 3, এইটা যদি থাকে অন্য কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম, তো সেক্ষেত্রে ডিএস স্কোয়ারের মান কি হবে? দেখো, এটা কিন্তু একটা ইনভেরিয়েন্ট, সো এর ভ্যালুটা কি হবে? এর ভ্যালুটাকে এইভাবে লেখা যাবে, সাম জিএমএন ডিএক্স বার 1। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি, এম ডি এক্স বার এন। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে তোমার সামেশন এখানে আছে। সো আইনস্টাইন কনভেনশন ইউজ করে এটাকে আমরা যদি এইভাবে লিখতে পারি, হ্যাঁ, সামেশন নোটেশন দিয়ে এইভাবে আমরা লিখবো। তো এখানে এম এর ভ্যালু স্টার্ট হবে 1 2 3, এন এরও ভ্যালু হবে স্টার্ট 1 2 3, সেখানে হবে জি এম এন ডি এক্স। ঠিক আছে, তো এইটাকে এবার তোমরা সেপারেট করলে 9টা টার্ম আসবে টোটালে। ঠিক আছে, টোটালে তোমার 9টা টার্ম আসবে। হুম। এই যে জিএমএন গুলো আছে, তাহলে জিএমএন গুলো আর কল্ড, এটাকে বলা হচ্ছে তোমার এটা একটা টেন্সর, বুঝতে পেরেছো? এটা হচ্ছে রিমানিয়ান টেন্সর আই থিঙ্ক, বা রিমানিয়ান মেট্রিকও বলা হয়। সো মেট্রিক টেন্সর বলতে পারো, এটাকেই বলা হচ্ছে মেট্রিক টেন্সর অফ টাইপ 0 2, মানে এটা হচ্ছে তোমার কোভেরিয়েন্ট টেন্সর। হুম, এবং এইটা সিমেট্রিক হয়, এর কিছু প্রপার্টি আছে। এর প্রপার্টি গুলো হচ্ছে কি, এটা সিমেট্রিক হয় প্রথম কথা। সো প্রপার্টিজ, এক নম্বর মেন হচ্ছে যে এটা সিমেট্রিক হয়, তার মানে জি এম এন সমান সমান জি এন এম। ঠিক আছে, এটা হয়। তার মানে এইটাকে যখন তুমি এক্সপ্রেশন করবে অন্য কোঅর্ডিনেট সিস্টেমে, তখন যে কোফিসিয়েন্ট গুলো থাকবে সেগুলো, মানে এখানে এম এন আর জি এন এম সেম হয়ে যাবে। তো এটা আমরা দেখবো, এক্সাম্পল দিয়ে দেখবো এটা।
ক্যালকুলেশনও আমরা করব, যে বেসিক্যালি জিএনএম গুলো কি সেটা আমরা ক্যালকুলেশন করে দেখব, ঠিক আছে। আর আর 2 নম্বর প্রপার্টি হচ্ছে এর যে ডিটারমিনেন্ট, এটাকে তুমি একটা যদি ডিটারমিনেন্ট করো, এটাকে নাম দেওয়া হয় জি, এবং দিস ইজ নন জিরো। ওকে, এটা নন জিরো। আর 2.2টা কি লেখা আছে আমি ঠিক গেস করতে পারছি না। এটা বোধ হয় আই আছে, ডেল এক্স বার আই ডেল এক্স এম ইন্টু ডেল এক্স বার আই ইন্টু ডেল এক্স, এইটা আছে। এটা আমরা দেখবো এটাই হয়তো আসছে কিনা। ওকে, বোঝা গেল এই জিনিসটা? ওকে, এইটা দেওয়া আছে, তো এইটা আমরা মোটামুটি চেষ্টা করবো যতটা পারা যায় ভেরিফাই করার, আমরা দেখছি যদি সম্ভব হয়। আচ্ছা, তো ধরো ডি এক্স 1 বার, কালারটা কি চেঞ্জ, ধরো ডি 1 বার, এইটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? কি হলো? আচ্ছা, তোমাদের মনে আছে এই যে ভেক্টর, এগুলো কি হয়? এগুলো হয় কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর হয়, তাই না? ডিএক্স কে এইভাবে লেখা যায়, যদি অন্য কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকে, ধরো ইউভি ইউভি ডাব্লিউ, যদি একটা অন্য কোঅর্ডিনেট সিস্টেম থাকে, তাহলে এইটাকে লেখা যায় ডেল এক্স ডেল ইউ ডিইউ প্লাস ডেল এক্স ডেল ভি ডিভি প্লাস ডেল এক্স ডেল ডাব্লিউ ডিডব্লিউ, এটা এটা লেখা যায়। তো এখান থেকে দেখে তোমার কি মনে হচ্ছে, এটা কোভেরিয়েন্ট না কন্ট্রাভেরিয়েন্ট? তো আমরা জাস্ট একবার কন্ট্রাভেরিয়েন্টের ডেফিনেশনটা লিখি, কন্ট্রাভেরিয়েন্টের ডেফিনেশন। সো তোমাদের কি মনে আছে এটা সমান ডেল ডেল এ বার, এরকম হয় বোধ হয়, এটা হয় কি? হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তার মানে এইটা যে মানে যে কোঅর্ডিনেট সিস্টেমে লিখছি, এইখানেও কিন্তু সেটাই থাকছে, সেম কোঅর্ডিনেট সিস্টেমটাই ওপরের দিকে থাকছে। তো এইটা হচ্ছে তোমার এক্স কোঅর্ডিনেট সিস্টেমে, আর এখানে উপরে দেখো এক্স কোঅর্ডিনেট সিস্টেমেরটাই সেম থাকছে। দেখো এখানেও ডিএক্স ডেল এক্স আছে, ডেল এক্স আছে, এখানেও সেম আছে। তার সেম যেহেতু আছে, উপরেরটা এটা ম্যাচ করছে যেহেতু, তার মানে আমাকে বুঝতে হবে এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট। তাহলে ডিএক্স ডিওয়াই ডিজেড ইজ এ কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর, ঠিক আছে। এটা আমরা এক্সাম্পল যখন করেছিলাম প্রথম ক্লাসে, আই থিঙ্ক এটা মোটামুটি একটা বলেছিলাম যে এরা কন্ট্রাভেরিয়েন্ট হয়। তো এখান থেকে আমরা এইটাকে তাহলে কি লিখতে পারবো? দাঁড়া, এইটা না লিখে আমরা ডিএক্সটাকেই লিখবো, ডিএক্স 1টাকে আমরা কি লিখতে পারি? তাহলে এইটাকে আমরা এই ফর্মুলার মধ্যে দিয়ে আমরা লিখতে পারি ডেল ডেল এইটার রকম করে আমরা লিখবো, তাহলে ডেল x1, হ্যাঁ ডেল, আচ্ছা এটাকে যদি আমি সামেশন নোটেশন ইউজ করি, তাহলে এটা 1ই থাকবে, এখানে হয়ে যাবে ডেল এক্স বার আই, এখানে হয়ে যাবে আমার ডিএক্স আই। হ্যাঁ, বলো এইটা বোঝা গেছে কিনা? ঠিক আছে, এটা হচ্ছে ইউজিং সামেশন নোটেশন। স্যার বাঁদিকেরটা ওটা ডিএক্স আই তো, হ্যাঁ, ডিএক্স 1, এটা হচ্ছে এটা 1, বাঁদিকে। এটা 1, ওকে ওকে। কারণ
এইটা এখানে যা থাকবে এইখানে তাই হ্যাঁ, থাকবে, ওটা তাই? উপরে তাই হবে। হ্যাঁ, আর এইটা সাম হচ্ছে, ঠিক আছে? তো এটা এটা তাহলে ঠিক আছে। তো আমরা এখানে বেসিক্যালি এটা যেমন আই এর উপরে করেছি, এটাকে যদি আমি জে করে নিই, এখানেও তাহলে জে করে নিতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো ডিএস টু যেটা আছে সেটা বেসিক্যালি আমাদের কি ছিল, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমরা ছিল এটা এক্স ওয়ান এর স্কোয়ার ডিএক্স টু স্কোয়ার ডিএক্স থ্রি স্কোয়ার, ঠিক ছিল। এইটাকে আমরা ওই এক্স বারের রেসপেক্টে বানাতে চাইছি, তাহলে কি জিনিসটা আসবে? হ্যাঁ, এটা যেটা আসবে সেটা হচ্ছে আমার, তাহলে এইটার ভ্যালুর আমি এখানে বসাবো, তাহলে এখানে একটা সাম আসবে, তাই না? তো এটাকে আমি ভেঙেই লিখছি, তাহলে এটা আসবে আমার ডেল এক্স ওয়ান ডেল এক্স বার ওয়ান ডি এক্স বার ওয়ান হলো, প্লাস যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আমি সেই জিনিসটাই করছি, হলো, দেখা যাচ্ছে এটার স্কোয়ার প্লাস এই সেম জিনিসটা এইটার আবার স্কোয়ার করতে হবে। তাহলে মোটামুটি এখানে বুঝতে পারছো তোমরা কি করছি। এইটা জাস্ট ওয়ান দিয়েছিল এই এক্সপ্রেশনটা, এইখানে টু দিয়ে হবে, এখানে থ্রি দিয়ে হবে, বোঝা গেছে? কোনো অসুবিধা নেই কারো। এইটাকে যদি এবার করি, মানে ভেঙে নিই, তাহলে জিনিসটা কি আসবে? এখানে যেটা আসবে মানে তোমাকে যেটা বল করতে হবে যে আই যে এখানে যে কোএফিসিয়েন্ট গুলো কি কি আসবে, বুঝতে পেরেছো? মানে এখানে যে থাকবে এটা তো বেসিক্যালি এইভাবে লেখা যায়, সামেশন আই ইকুয়ালস টু ওয়ান জে ইকুয়ালস টু ওয়ান, থ্রি, দুটোই থ্রি। আর এখানে দেখো এখানে কিছু একটা টার্ম থাকবে, আর এখানে থাকবে ডি এক্স আই ডি এক্স বার জে, এটা থাকবে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ এদেরই মাল্টিপ্লিকেশন হবে। এদের কোএফিসিয়েন্টটা কি আসবে? আই জে যদি করি, তাহলে এখানে যদি আমি আই নিই আর কোথাও যদি আমি একটা জে নিই, তাহলে এখানে আই এর কোএফিসিয়েন্ট কি হবে? এইখানে বলো, বুঝতে পারছো কি পারছো না? এটা কোথায় কোথায় থাকবে? এইটা এক্স, হ্যাঁ, এক্স বার আই, সেটা আমার এখানে একটা টার্ম থাকবে, এখানে এখানে তিনটা টার্ম থাকবে টোটালে, তাই না? তারপরে এখানে একটা সাম আসবে, এটাকে আমি একটু পরে নেক্সট লাইনে লিখছি, দাঁড়াও, এটাকে আমি নেক্সট লাইনে লিখছি, কারণ এইখানে জায়গা ছোট হয়ে যাচ্ছে। বা এইভাবে করে লিখতে পারি, এখানে একটু ছোট করে যদি আমি লিখি, হলো, এটাকে আমি হ্যাঁ, আচ্ছা, দেখো এইটাকে এখানে তাহলে আমি লিখছি ডিএক্স বার আই ডিএক্স জে, ওকে। এবার দেখো আই জের কোএফিসিয়েন্ট আমি এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো। তাহলে এখানে যদি আমি দেখি আই, প্রথমে আই তারপরে জে, তাহলে আই এর কোএফিসিয়েন্ট আসবে ডেল এক্স ওয়ান ডেল এক্স বার আই, এটা একটা আসবে, ইনটু ইনটু পরেরটাই এবার জে নেব, তাহলে এখানে আসবে, এখানে জে হবে। তারপর এটা এটা প্রথম টার্ম থেকে এখানে পাবো, তাই না? আই জে এর কোএফিসিয়েন্ট, বলো বুঝতে পারলে কি পারলে না এই জায়গাটা? মানে তুমি যদি টু থ্রি দেখো, তাহলে টু থ্রি কোথা থেকে আসবে? একটা এটার এইটার সঙ্গে এটাকে যখন ভাঙবে তখনই কি হবে? আচ্ছা দাঁড়া, এখানে তুমি যদি ওটা দেখো, এগুলোকে যদি আমি এ ওয়ান এ
A2 A3 বলি, A1 এটাকে যদি আমি শুধু x1 বলি, A2 x2 A3 x3, এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি আসবে? A1 স্কোয়ার x, এটা আসবে না? সরি, এটা আসবে প্লাস A1 A2 x1 x2 এরকম আসবে তো। তাহলে আমি যদি এখানে 1 2 করি তাহলে এখানে 1 এর জন্য এই কোফিসিয়েন্টটা আর 2 এর জন্য এই কোফিসিয়েন্টটা গুণ হয়ে যাবে। তো এই জিনিসটাই আমরা করছি এখানে। যদি আমি dx বার i লিখি তাহলে তার কোফিসিয়েন্ট এখানে কি আসবে? del x1 del x বার i আসবে, সেই কোফিসিয়েন্টটা আসবে এখানে। আর জে এর জন্য যেটা আসবে, হ্যাঁ দাঁড়া আমি একটু চেক করে নিই ঠিকঠাক আছে কিনা। হুম, তাহলে এই কোফিসিয়েন্টটা একটা হলো এখানে, আর এইখান থেকে আসবে 2 দিয়ে আসবে, তাই না? কারণ এখানে সবটাই del x2 আছে ওপরে। বুঝলে? আর এখানে আসবে 3 দিয়ে। তাহলে এই যে কোফিসিয়েন্ট যেটা আমরা পেলাম xi আর xj এর, সেইটাকে আবার তুমি সামেশন নোটেশন দিয়ে লিখতে পারো। এইটাকে আবার তুমি লিখতে পারো জাস্ট del x, নিচেটা তো i j হলো, তাহলে ওপরেরটাকে আমি k করে দিতে পারি। ইন্টু del x k, কে মানে যে সেম, তার মানে ওটার উপরে সাম আছে। ও কেন এটা কি হলো? না না না, উফ, ভুলভাল নোটেশন। হুম, তাহলে এইটাই আমার কি আসলো, এই ভ্যালুটাই হলো আমার জি আই জে। বুঝতে পেরেছো? কারণ এই এর কোফিসিয়েন্টটাই তো জি আই জে। তাহলে এখান থেকে আমরা প্রুফ করে দিলাম যে অতএব জি এম এন আই জেটাকে যদি আমি এম এন দিয়ে লিখি তাহলে এটা হয়ে যাবে, সরি এক্স আই, এটাকে আমি আই সাম করছি, এখানে এম লিখছি, সরি এখানেও আই, এখানে নিচে এন। দেখো এই জিনিসটাই তোমাদের ওখানে আছে, এই জিনিসটাই এখানে দেখা আছে। এখানে বার দেওয়া আছে কেন? এখানে তো বার হওয়ার কথা নয়। আচ্ছা মানে বার আর হ্যাঁ, এটা বারটা কেন আসছে বলো তো? বারটাকে তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট ধরেছে। হুম, কারণ এইখানে ওরা বার দেয়নি, আমরা কি করেছি এইটাকে বার ধরেছি, তো সেই জন্য এখানে বার আর এর নোটেশনটা একটু আলাদা এসছে। তো এখানে বারটা হচ্ছে তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট, মানে বারটা দিয়ে স্টার্ট করেছে, স্টার্টিংটা হচ্ছে কার্টেসিয়ান। এই যে দেখো এটা কার্টেসিয়ানটা বার দিয়ে ধরেছে ওটা, সেই জন্যই আমাদের এই এটা একটু উল্টো আসছে। বুঝতে পেরেছো? বলো ফিডব্যাকটা দেবে, নাহলে আমি বুঝতে তোমরা একদম বুঝতে পারছো কি পারছো না ক্যালকুলেশনটা। সুস্মিতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এগুলো ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যালো স্যার, স্যার আগের স্লাইডটা একটু যান, আগের স্লাইডটা। হ্যাঁ হ্যাঁ দেখো, স্যার এই যে লাস্টে যে লিখলেন, এই যে ডেল এক্স কে বাই ডেল এক্স বার আই, হ্যাঁ ওটার আগে যে সামেশন চিহ্নটা হবে তো? না, আরে আইনস্টাইন নোটেশনে সামেশন যেটা রিপিট করবে সেটাতেই সামেশন আছে ধরে নিতে হবে। ও ঠিক আছে। তার মানে কে এর ভ্যালু এখানে 1 একবার 2 একবার 3 বসালে তারপরে সামেশন লিখলে এই জিনিসটাই তো তুমি পাবে না?
হুম হুম তো সেই জন্য এইটাকেই আমি বলছি GIJ। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হুম ঠিক আছে। তাহলে এটা প্রুভড হয়ে গেল। তো এটা একটা প্রুফ ছিল। আর এইটা দেখো, এটা যেহেতু প্রোডাক্ট আকারে আছে সেই জন্য GMN ইজ সেম অ্যাজ GNM। আচ্ছা স্যার, এখানে আপনার বারটা নিচে এসছে, এখানে বইয়ে আছে বারটা উপরে, তার মানে আপনি নর্মাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটটাকে ধরে এটা করেছেন, আর কারেক্ট এখানে কারেক্ট, কি হ্যাঁ হ্যাঁ বারটাকে ধরে করেছে তো? হ্যাঁ হ্যাঁ, ওরা বারটাকে কার্টেসিয়ান ধরে করেছে, তুমি দেখো এখানে পড়লেই বুঝতে পারবে। এই যে দেখো, আহ, ওপরে ওপরে যেটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই এই তো। বারটাকে এরা ওরা তো কার্টেসিয়ান পুরোটাই ধরেছে, এ করেছে। বারটাকে কার্টেসিয়ান ধরে করেছে। আর আমরা যেটা করেছি সেটা মানে নন বারটা কার্টেসিয়ান ধরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো সেই সেই জন্যই আমাদের উল্টো আসলো ব্যাপারটা। আশা করি এটা বোঝা গেছে এবার। হ্যাঁ, আর বাকি জিনিসগুলো তাহলে ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে নেক্সট থিওরেম কি বলছে, যে এই যে ফান্ডামেন্টাল টেন্সর বা এটাই, দিস ইজ এ সিমেট্রিক কোভেরিয়েন্ট টেন্সর। ওকে, সিমেট্রিক তো ক্লিয়ার, এখান থেকে এটা সিমেট্রিক বোঝা যাচ্ছে, সো এটা সিমেট্রিক। তো এবার নেক্সট চেক করতে হবে যে এটা কোভেরিয়েন্ট কেন। তো কোভেরিয়েন্ট দেখাতে গেলে তোমাকে দেখাতে হবে এর যে এর যেটা মানে ট্রান্সফরমেশন রুল, মানে যে অ্যাকর্ডিং টু কোভেরিয়েন্ট টেন্সরের মতো করে হচ্ছে, সেইটা তোমাকে দেখাতে হবে। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে তুমি এই এই নোটেশনটা ইউজ করতে পারো। তো এই প্রুফটা আমরা আর করানোর বোধহয় কি দরকার আছে? স্যার ওই শুধু ওই লাইনটা একটু লিখে দিন না, ওই GMN ইকুয়ালস টু কোভ্যারিয়েন্ট টেন্সরের ট্রান্সফরমেশন যেটা লিখতে হবে, ওই শুধু ওই লাইনটা একটু লিখে দিন। আচ্ছা, proof হ্যাঁ, করা তো। টু প্রুফ, টু প্রুফ জি। আচ্ছা, আরেকটা জিনিস আছে, হুম, আরেকটা বিউটিফুল প্রুফ যেটা আছে, হুম, সেটা হচ্ছে ইউজ কোসেন্ট ল। হ্যাঁ, ওইটা দিয়ে তো হয়েই যাবে। হ্যাঁ, কোসেন্ট ল কি বলছে দেখো, আমরা আমরা কি পেলাম, ds2 ইজ ইকুয়ালস টু gmn, হুম, dx। তুমি ওটাকে বার দিয়েও করতে পারো বা যে কোনো একটা নোটেশন দিতে পারো, যে কোনো যে কোঅর্ডিনেট সিস্টেমটাকে তুমি এইভাবে যদি লিখো, এটা তো আছে। এইবার এই যে dxm, এইটা কি, এটা একটা কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর, রাইট? কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। তাহলে এখানে একটা কন্ট্রাভেরিয়েন্ট গুণ হচ্ছে, এখানে আরেকটা কন্ট্রাভেরিয়েন্ট গুণ হচ্ছে, জাস্ট পাশাপাশি গুণ হয়ে যাওয়া, সেটাকে বলা হয় আউটার প্রোডাক্ট, রাইট? বুঝেছো? তাহলে এইটা জাস্ট, হ্যাঁ, তাহলে এই যে প্রোডাক্টটা যেটা পেলাম সেইটা হয়ে গেল আমার কন্ট্রাভেরিয়েন্ট, মানে এটা টাইপ হচ্ছে টেন্সর অফ 2,0, 2 0। 2,0 হ্যাঁ, হয়ে গেল। আর আচ্ছা, এটা তো তার মানে ওটাকে 0 2 আর হতেই হবে। এটা হচ্ছে ইনভেরিয়েন্ট মানে কনস্ট্যান্ট, হুম। কনস্ট্যান্ট মানে কোনো এ নেই, ইনভেরিয়েন্ট। তাহলে এইটাকে নিশ্চয় 0 2 হতে হবে, তবেই গিয়ে প্রোডাক্টটা ইনভেরিয়েন্ট আসবে। তাহলে এখান থেকে ফলো করছে যে বাই কোসেন্ট ল GMN হ্যাজ টু বি কোভেরিয়েন্ট। ঠিক আছে, সো এইটা হলো কোসেন্ট ল দিয়ে কত মানে কত দারুণ প্রুফ এটা। ঠিক আছে, আদারওয়াইজ তুমি যদি দেখাতে চাও মানে কমপ্লিকেটেড ওয়েতে, তাহলে তোমাকে দেখাতে হবে যে ধরো তুমি ডিফাইন করছো ds2টা, এটা হচ্ছে তোমার GMN, এটা গেল একটা, এটা হচ্ছে এক্স বা এক্স এক্স এম কোঅর্ডিনেট সিস্টেমে। আচ্ছা, সেম জিনিসটাকে তুমি যদি বার নোটেশনে এইভাবে লেখো, তাহলে অন্য কোঅর্ডিনেট সিস্টেমে অন্য রকম কোএফিসিয়েন্ট গুলো আসবে।
এদের মধ্যে এবার সম্পর্কটা তোমাকে বের করতে হবে। তাহলে তোমাকে যেটা দেখাতে হবে, এইটাকে তোমাকে এবার কোভেরিয়েন্টের যে ট্রান্সফরমেশন রুল, সেটা কি, সেইটা হচ্ছে নিচেরটা এবার ফিক্সড হবে। তাহলে এইটা হয়ে যাবে তোমার জি, আর এটাকে আমি এম এন না করে এটাকে করে দেবো আই জে, ঠিক আছে, বা আর এস করে দেবো, সরি এটা, হ্যাঁ আর এস, এইখানে হয়ে যাবে, তাহলে এইখানে ডেল নিচে হয়ে যাবে বার, বার হ্যাঁ, এম, ডেল এক্স আর এন, আর আর এইখানে উপরে হয়ে ডেল যাবে এক্স আর আর, হবে। হ্যাঁ এইটা তোমাকে প্রুভ করতে হবে। তার জন্য তুমি কি কি করে করতে পারবে, ইউ ক্যান ইউজ, দেখো কিভাবে হয়। হুম, মানে এক কোঅর্ডিনেট থেকে আরেক কোঅর্ডিনেটে যাওয়ার যে রুলটা, সেটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা তোমরা নিজেরা ট্রাই করো। ঠিক আছে, ট্রাই করে দেখতে পারো যে হ্যাঁ হচ্ছে কিনা, মানে হবে অবশ্যই। হয়ে গেল। ওটা এটা ওই বারটাকে ধরে নিয়ে আমি যদি ওই জি বার এম এন কে এর বার দিয়ে মাল্টিপ্লাই করে যেভাবে আমরা ওই কোসেন্ট ল গুলো 0 to টাইপের প্রুফ করি ওইভাবে করলে কি হবে? হ্যাঁ 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 হ্যাঁ, ওইভাবে করলেই হবে। মানে তুমি দেখো ওই বার থেকে ওইটা যেতে চাইছো, কিভাবে যাবে। ঠিক আছে স্যার, এটা করে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ করে পাঠাও, বা এই এই যে টেকনিকটা আমরা ইউজ করলাম এইখানে, হুম ঠিক হুম আছে, হুম, এই টেকনিকটাও তুমি ইউজ করতে পারো। ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি তুমি ওই এর ভ্যালুগুলো ইউজ করতে পারো, এই ডেফিনেশনটাও ইউজ করতে পারো। কিন্তু এইখানে তো এই এক্স্যাক্টলি এই জিনিসটা আসবে না, ওখানে একটু অন্য রকম আসবে, কারণ তুমি স্টার্টিং করছো এই এই এইটা দিয়ে, ঠিক না। আচ্ছা স্যার, আমি এবার একটা করে আপনাকে পাঠাবো, একটু দেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক্যালি কি করা হচ্ছে, এইটা এই একটা তো আছেই, এবার এইটাকে তুমি যদি বারে চেঞ্জ করো তাহলে কি হবে, ডিএক্সএম, এটাকে তুমি যদি বারে লিখতে চাও তাহলে কি হবে, এটা যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট, তাহলে এটা হয়ে যাবে আর ডিএক্স আর, এখানে বার হয়ে যাবে, রাইট, ঠিক লিখলাম তো, হ্যাঁ বুঝতে পেরেছ, এটা অ্যাজ এ সাম, তার মানে এখানে আর আর সেম আছে, মানে এর উপরে সাম করছো তুমি, এই এই জিনিসটা এখানে রিপ্লেস করে দেবে। ঠিক আছে, এই জিনিসটা যদি তুমি রিপ্লেস করো, তারপরে ওটাকে যদি এক্সপ্যান্ড করো, তাহলে এই এইরকম একটা পাবে। এবার ওখান থেকে তুমি এক্স এম আর এক্স এন এর কোফিসিয়েন্টটাকে কালেক্ট করো, সেই কোফিসিয়েন্টটা দেখাতে হবে এই জিনিসটা হচ্ছে, বোঝা গেল। এবার ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো নিশ্চয়ই। স্যার একটা কোয়েশ্চেন ছিল যে হুম আমাদের যে কোনো কোভ্যারি মানে যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমেই তো ওই ইনভ্যারিয়েন্টের যে ইয়েটা ওটা ইউজ করতে পারি তো, বার কোঅর্ডিনেটে আর নর্মাল কোঅর্ডিনেট সিস্টেমে হুম, যদি মানে একটা 0 to টাইপের টেন্সার আর একটা 2 0 টাইপের টেন্সার মাল্টিপ্লিকেশন হয়, তাহলে তো ওটা ইনভেরিয়েন্ট হবে, ইনভ্যারিয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, আমরা তো ওইটাকে ইউজ করে করে দিতে পারি। না ওটাই তো কোসেন্ট ল, যেটাই আমরা ইউজ করলাম, হ্যাঁ হ্যাঁ ওটাই তো হ্যাঁ, কোসেন্ট ল, ওটা তো হলোই। এবার যদি আমি ডাইরেক্টলি এটা দেখাতে চাই, তাহলে কি করবে তুমি, এখানে সিম্পলি এইটাই অ্যাপ্লাই করবে, এই জিনিসটা, কারণ এটা এটা অলওয়েজ ট্রু। এবার তুমি এখানে এইটার জায়গায় এটা বসাবে, তাহলে জিনিসটা কি দাঁড়াবে, তাহলে ডিএস2 দাঁড়াবে জিএমএন, হ্যাঁ, এবার এটার জায়গায় তুমি বসাবে ডিএক্সএম এর জায়গায় এটা বসাবে, তাহলে কি হয়ে যাবে, হলো। তাহলে এটা একটা সাম বেসিক্যালি, আর ডিএক্সএন এর জায়গায় বসাবে
হলো। এইবার তাহলে এইটাকে যদি আর এসটাকে কালেক্ট করো এক জায়গায়, তাহলে জিনিসটা কি আসবে? আর এসটাকে যদি তুমি কালেক্ট করো তাহলে এইরকম আসছে কিনা? হ্যাঁ, এখানে চলে আসছে এম এন ইন্টু ডেল এক্স এম ডেল এক্স আর ডেল এক্স এন ডেল এক্স এস, এই জিনিসটা আসছে। তার মানে এর এই যে ডিএক্স আর আর ডিএক্স এস এর যে কোফিসিয়েন্ট যেটা হলো, এই জিনিসটা যেটা পেলাম, এইটাই তো বেসিক্যালি জি আর এস বার। ইয়েস অর নো? তাই নয় কি? ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? জি আর এস বার ইজ সেম অ্যাজ জি এম এন হলো। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে বার আছে আর বারটা নিচে আছে, তো নিচে যেহেতু ম্যাচ করছে তাহলে অবভিয়াসলি কন্ট্রাভেরিয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। ইয়েস অর নো? এই এই তাহলে এই রুলটা তো এইখান থেকেই তো বলা যাচ্ছে যে জিটা কন্ট্রাভেরিয়েন্ট। বলো বুঝতে পারলে কিনা? আচ্ছা ঠিক আছে। হুম, এখানে আমি যেটা এম এন দিয়ে করলাম, এখানে সেটাই আর এস দিয়ে আছে, কোনো অসুবিধা নেই, একই জিনিস আছে। এখানে আর এস ফিক্সড আছে, আর এম এন এর উপরে দেখো এম এনটা রিপিট করছে, তার মানে ওটার উপরে সামেশন আছে। সো কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট হয়ে গেল এটা। নেক্সট কি আছে? এই ক্যালকুলেশন গুলো তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে একটু প্রবলেম হবে। তাহলে এই ডিএসটাকে কি বলা আছে? লাইন এলিমেন্ট। এখানে লাইন লেখা আছে বোধহয়, লাইন এলিমেন্ট হবে। হ্যাঁ, আর আর যেটা জি দিয়ে পাচ্ছ সেটাকে বলা আছে রিমানিয়ান মেট্রিক। লাইন এলিমেন্ট হবে না? না না, লাইন লাইন এল আই এন ই, ও, লাইন এলিমেন্ট। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল রিমানিয়ান মেট্রিক। আর এই যে জিএমএন যেটা হচ্ছে, মানে এইটা হচ্ছে মেট্রিক বেসিক্যালি। আর জিএমএন যেটাকে বলা হচ্ছে সেটাকে হচ্ছে মেট্রিক টেন্সার বলা হচ্ছে, অর দ্য ফান্ডামেন্টাল মেট্রিক টেন্সার, যে কোনো একটা তুমি বলতে পারো। আর যে স্পেসের মধ্যে যদি এই জিনিসটা থাকে তাহলে সেটাকে রিমানিয়ান স্পেস বলা হচ্ছে। তাহলে রিমানিয়ান স্পেস মানেই হচ্ছে স্পেস হ্যাভিং এ মেট্রিক্স। ঠিক আছে, এই হচ্ছে অল্প। তাহলে এটা হয়ে গেল সিমেট্রিক টেন্সার, কোভেরিয়েন্ট টেন্সার দেখিয়ে দিলাম আমরা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এই যেটা আমরা করেছিলাম। হ্যাঁ বলো। এটা স্যার আর বছর মডেলে কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য অর্ডার অফ ফান্ডামেন্টাল মেট্রিক টেন্সার? 0,2 তো? ইয়েস। ঠিক আছে, 0,2। 0,2 অর্ডার অফ ফান্ডামেন্টাল মেট্রিক টেন্সার বলেছিল। হ্যাঁ, তার মানে জি লোয়ার নিচে এম এন আছে আর কি। হ্যাঁ, মানে 0,2 হচ্ছে। ঠিক আছে, 0,2। আচ্ছা, এইবার যেটা করা হচ্ছে এখানে, এখানে তোমাদের নোটেশনে ভুলভাল দেওয়া আছে, যাই হোক। তো এটাকে আমরা কি বলেছিলাম যে কোফ্যাক্টর নিলে সেটার নাম কি হয়? সেটার নাম কনজুগেট বা রেসিপ্রোকাল টেন্সার, তাই না? মনে পড়ছে? এটা আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। ইন কনসেপ্ট অফ কনজুগেট or reciprocal tensor। তাহলে এই জিনিসটা হচ্ছে জি আই জে, এইটা এখানে দেখো উপরে জি আই জে লিখছে, হ্যাঁ, সেটা হচ্ছে কোফ্যাক্টর অফ জি নিচে আই জে ডিভাইডেড বাই ইন জি ডিভাইডেড বাই জি। মানে জিটা কি? জিটা বেসিক্যালি ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা। সে জিটা কি? জিটা হচ্ছে ডিটারমিনেন্ট জি আই জে।
বোঝা গেল? তাহলে এই যে ডিটারমিনেন্টটা হলো, এই ডিটারমিনেন্টে জিআইজ এর যে কোফিসিয়েন্ট কোফ্যাক্টর যেটা হচ্ছে সেইটাই হচ্ছে তোমার জি ক্যাপ উপরে সুপারস্ক্রিপ্ট আইজে। তো এই জিআইজে এটাকে বলা হচ্ছে কনজুগেট বা রেসিপ্রোকাল টেন্সর। ঠিক আছে, তো আমরা একটা অঙ্ক করব, অঙ্ক করে এই জিনিসটা ক্যালকুলেশন করব। বোঝা গেল? তাহলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর এখান থেকে আরেকটা আমরা এখান থেকে আমরা যেটা জানি যে কোফ্যাক্টরটাকে যদি তুমি কি বলে ট্রান্সপোজিশন নিয়ে নাও তাহলে সেটাই ইনভার্স হয়ে যায়। তাহলে বেসিক্যালি এই যে ম্যাট্রিক্সটা তুমি পাবে, এইটার যে ট্রান্সপোজিশন করবে সেটাই হয়ে যাবে তোমার এইটার ইনভার্স। তার মানে এইটার সঙ্গে যদি তুমি জিআইজে কে গুণ করো, ইউ উইল গেট দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? সরি, এটা নিচে হবে। তার মানে এই জিনিসটাকে আমি যদি এন এর ভ্যালু 3 করে দিই তাহলে এই জিনিসটা দেখতে এরকম হবে, তাই না? এটা হয়ে যাবে G11, G12, G13, এখানে হয়ে যাবে G21, 22, 23, G31, 32, G33। আর আফটার টেকিং দ্য ট্রান্সপোজিশন এইটা এরকম দেখতে হবে। তার সঙ্গে G11, G12, G13, G21, 22, G23। এইটা হচ্ছে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। হলো? তার মানে তুমি কি পাচ্ছ, এইটাকে যদি তুমি এইভাবে গুণ করো তাহলে ইউ উইল গেট 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে জি এখানে কি সেকেন্ডটা থাকছে, তার মানে এখানে 1। এইটা দেখো এটা ফিক্স থাকছে, দাঁড়াও এটা ফার্স্টেরটা এটাকে করে দাও আই, আর পরেরটা হচ্ছে 1। আর এইখানে দেখো এইটা 1 থাকছে, তাহলে এটা করে দিই আই, আর এখানে 1। এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে? এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1। ওকে, আর এখানে আই আর এখানে দুই জায়গাতেই আই আছে, এখানে 1 আছে এখানে 1 আছে, দুই জায়গাতে যদি আলাদা কিছু হয় তাহলে কিন্তু 0 আসবে। তার মানে এরকম জিনিস আসবে, এখানে আই যদি করি আর এখানে যদি করি আর, হ্যাঁ, আর এখানে যদি করি আই, এখানে যদি এস, সরি এটা নিচে আই আর এখানে 1, হ্যাঁ, এখানে যদি করি আই, এখানে করি যদি এস, তাহলে ভ্যালুটা কি আসবে? যদি ডিফারেন্ট হয় তাহলে 0, আর সেম যদি হয় তাহলে 1 আসবে। তাহলে এইটাকে হচ্ছে ডেল্টা আর এস। বোঝা গেল? তার মানে এর ভ্যালুটা হচ্ছে 1 if r equals to s, 0 if r equals r not equals to s। বোঝা গেল কি গেল না? ইজ দ্যাট ক্লিয়ার? উল্টোটাও তুমি করতে পারো, এইটাকে আগে করে এটাকে পরে করতে পারো, তাহলেও আইডেন্টিটি আসবে। দেখো এই জিনিসটা এখানে তোমার বলেছে, দেখো এটাকে আগে করেছে, না এখানে বেসিক্যালি ভুল করেছে, একটা ওপরে হবে একটা নিচে হবে। আই থিঙ্ক বুঝতে পেরেছো তোমরা। তো এই 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 ম্যাট্রিক্সটা তোমরা যদি মনে রাখো তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা নোটেশন গুলো কি কি হবে। বলো, বুঝতে পেরেছো না পারো? আচ্ছা, আমরা এবার কি করবো, একটা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো এই যে উপরে যেটা আইজে হলো সেটা কিন্তু একটা কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর হয়ে যাচ্ছে, মানে অর্ডার অফ 2 আইজে 20। তাহলে এটা এটা কি হয়ে গেল? রেসিপ্রোকাল টেন্সর। তার মানে এবার তোমাকে কোশ্চেন আসতে পারে যে রেসিপ্রোকাল টেন্সরের অর্ডার কি হবে? শিবেন্দ্র বলো। হ্যাঁ স্যার বলুন। রেসিপ্রোকাল টেন্সরের অর্ডার কি হবে? স্যার বলি,
হ্যাঁ বলো। 2 0 হবে অবভিয়াসলি, 0 হ্যাঁ 2 এর। রেসিপ্রোকাল মানে কনজুগেটটা স্যার হ্যাঁ হ্যাঁ কনজুগেটটা। 0 0। এই জিরো কি জিরো? মেট্রিক টেন্সর যদি 0 2 হয় তার রেসিপ্রোকাল সবসময় 2 0 হবে। হ্যাঁ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ অর্ডার 2 হবে। হুম। স্যার বুঝলাম না এখানে জিনিসটা, জিরোটা তো বুঝতে পারলাম কিন্তু কি জিরোটা যেটা আপনি বললেন সেটা বুঝতে পারলাম না। দেখো কেসটা কি, আমরা যেটা পেলাম, হুম, আমরা এই যে পেলাম না, এই চিহ্নটা দেখো, লাস্টের যে এইটা যে পেলাম, এইটা ঠিক আছে। হ্যাঁ তো এখান থেকেই কি বোঝা যাচ্ছে, এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা এটা তো কি, এটা কি ধরনের টেন্সর, মানে সাম যদি তুমি করো তাহলে আইডেন্টিটি চলে আসছে না, এখান থেকেই তুমি বলতে পারছো যে ইনভেরিয়েন্ট হয়ে গেল এটা। সো ওখান থেকে এইটা যেহেতু তোমার 0,2 ফর্মের, তাহলে এইটা হয়ে যাবে 2,0 ফর্মের, বুঝতে পেরেছো? দাঁড়াও, ঠিক আছে। স্যার, জিনিসটা ক্লিয়ার হলো না। এই যে জি আই যে উপরে যেটা আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল অফ নিচে জি আই, আই জে। ঠিক আছে। আর এইটার টাইপ কি, এটার টাইপ হচ্ছে 0,2, 0,2 হ্যাঁ। তাহলে জি আই যে টাইপ হবে 2,0, এটাই মনে রাখো। আর এটা ওপরে থাকা ওই জন্যই ওপরে লিখেছে এখানে, হ্যাঁ, যাতে নোটেশনটা সেম থাকে। সবসময় কন্ট্রাভেরিয়েন্ট হলে আমরা উপরে লিখবো, আর কোভেরিয়েন্ট হলে নিচে লিখবো, বুঝতে পেরেছো? ঠিক আছে। হুম, এই হচ্ছে কারণ। তো এইটাই তোমাকে এখানে প্রুফ করতে দিয়েছে, যেমন ধরো এই যে এইটাই বলেছে যে এটা যে সিমেট্রিক কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর হচ্ছে অফ অর্ডার 2,0, এটা দেখাতে হচ্ছে। এখানে ওপরে আইজে আছে, ঠিক আছে। তো এইটা বেসিক্যালি এখান থেকেই ফলো করছে। বুঝতে পেরেছো? দুটো হ্যাঁ স্যার টেন্সর, বুঝতে পেরেছি। একটা কন্ট্রাভেরিয়েন্ট একটা কোভেরিয়েন্ট, দুটোকে যদি তুমি গুণ করো তাহলে কি পাও? বেসিক্যালি এই জিনিসটা যদি করো, এই জিনিসটা কি পাও, যদি আমি করি জি আই জে, আর এখানে যদি করি জি আই জে, এই ভ্যালুটা কি আসবে? এটা সবসময় 1 আসছে না? 1 আসবে, ডেল্টা 1 1 আসবে। ডেল্টা 1 1 বলো, যে যে বলো, যাই কিছু যা হ্যাঁ খুশি ডেল্টা বলো। 1 মানে 1ই না আসবে। এটা দাঁড়াও দাঁড়াও, এটা এটা 1 না, এটা অ্যাকচুয়ালি এন আসবে। হ্যাঁ একদম, ডেল্টা আই আই আসবে তো, হ্যাঁ আই মানে আই, এবার ক্রনিকাল আই মানে ডেল্টা। আই এর উপরে সাম হবে আবার, বুঝতে পেরেছো? এটা এন আসবে। মানে শিবেন্দ্র বোধহয় এন বুঝতে বার ওটা পারেনি। আসবে, আইটা এন পর্যন্ত বলে ওটা এন বার আসবে তো। হ্যাঁ ঠিক শুভেন্দু আছে, বুঝতে পেরেছো? বুঝে গেছি, বুঝে গেছি। হ্যাঁ, এইবার এইবার দেখো, এই এটা এন মানে তো ইনভেরিয়েন্ট, ইনভেরিয়েন্ট না? তাহলে আর এইটা হচ্ছে, তুমি জানো এটা অলরেডি, তুমি জানো যে এটা হচ্ছে 0,2 হচ্ছে টেন্সর। তাহলে এখান থেকে বলা বলা যাবে যে যেহেতু এটা ইনভেরিয়েন্ট, তাহলে বাই কোসেন্ট ল জি আই জে ইজ অফ টাইপ 2,0, তাই না? কারণ 0,2 এর সঙ্গে 2,0 গুণ করলেই একমাত্র ইনভেরিয়েন্ট আসে।
ঠিক আছে, এই হচ্ছে রুল। সো কোসেন্ট রুলটা ভালো করে বুঝে নাও, তাহলেই হয়ে যাবে। তো শিবেন তো বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝা গেছে বুঝা গেছে। হুম। তাহলে মেনলি হচ্ছে ওই এই এক্সপ্রেশনটারই দাম আছে। আচ্ছা, তাহলে এইটা 2 এর অ্যান্সার হয়ে গেল এটা, আর 1 এর অ্যান্সারটাও আমরা করে ফেললাম, 1 2 দুটোই হয়ে গেল। আচ্ছা, এবার বলছে ফাইন্ড দ্য মেট্রিক অফ অ্যান ইউক্লিডিয়ান স্পেস রেফার টু সিলিন্ড্রিক্যাল অ্যান্ড স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস। তো আমরা যে কোনো একটাতে করব, করে এই 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 রেজাল্টটা দেখাবো। তো কোনটা তোমরা করতে বলছো আমাকে বলো, তাহলে আমরা ওটা দেখাবো। যে কোনো একটা চুজ করো। যেটা ইচ্ছা আপনি করুন না। আচ্ছা, তাহলে স্ফেরিক্যালটাই নি। স্ফেরিক্যাল না, সিলিন্ড্রিক্যালটা নি, ওটা সহজ। ঠিক আছে, তাহলে আচ্ছা, এক্সাম্পল ইন cylindrical coordinate system. Cylindrical coordinate system. ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা করছি দেখো, তাহলে আমাদের কাছে দুটো কোঅর্ডিনেট সিস্টেম নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা ধরছি x বার 1, x বার 2, x বার 3, আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেট। ঠিক আছে, এটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট ধরলাম, মানে এটা হচ্ছে ইউজুয়াল যেটা এক্স ওয়াই জেড অ্যাক্সিস ধরো, সেইটাই হচ্ছে এটা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে সিলিন্ড্রিক্যাল, তাহলে x1 x2 x3 এইটাকে ধরছি আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আমাদের চাই। তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম তোমরা যদি মনে থাকে, সেটা হচ্ছে আর, সেটা বেসিক্যালি আমরা কি জানি, আর থিটা আর জেড, রাইট? এইভাবেই তো লিখি, আর থিটা জেড। তার মানে x1টা হচ্ছে আর, x2টা হচ্ছে থিটা, আর x3টাই হচ্ছে জেড। জেড মানেই হচ্ছে x বার 3। তাহলে এবার সম্পর্ক কি? আমরা সম্পর্ক জানি যে r cos theta is equals to x, r sin theta is equals to y, আর z equals to z। এইটা আমরা জানি। তো এইটাকে যদি আমরা ওই বার আর এর মধ্যে ট্রান্সফার করতে চাই, তাহলে আমাদের চলে আসছে যে x1 is equals to r cos theta। তার মানে r মানে হচ্ছে x1, সরি x, হ্যাঁ, x এর জায়গায় আমি x বার 1 দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে r, r মানে হচ্ছে x1, আর cos অফ থিটা, থিটা মানে হচ্ছে x2। হলো, এটা সমান হয়ে যাচ্ছে sin x2, আর x3 এটা হচ্ছে x3। বোঝা গেল? দিস ইজ দ্য ট্রান্সফরমেশন রুল। বলো এইটুকু বুঝতে পেরেছো কিনা? স্যার ওইখানে আর কস থিটার জায়গায় x2 টা কি করে বসালেন একটুখানি বলবেন? ও এইটা আর থিটা আর x, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ আগের এটা ধরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বেসিক্যালি এইরকম হয় না? তো পয়েন্টটা যদি এইরকম জায়গায় হয়, তাহলে আমরা কি করি, এই পয়েন্টটা নিই, এইরকম যদি হয়, তাহলে এইটুকুটা জেড, আর এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এটা যদি থিটা হয়, তাহলে এখানে যদি এইটুকুটা এক্স, তাহলে এক্স এর ভ্যালু আর কস থিটা, আর এটা হচ্ছে ওয়াই, ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা। বুঝতে পেরেছো? এটা একটা ট্রায়াঙ্গেল থেকে পেয়ে যাচ্ছ। বোঝা গেছে নিশ্চয়? ক্লিয়ার তো? বলো Yes, sir. হ্যাঁ, শিবেন্দ্র বলো এইটুকু বুঝতে পেরেছো কিনা? স্যার, বুঝা গেছে। হুম, তাহলে এবার আমরা কি করব, এখান থেকে এটা করব, dx বার সমান বের করব।
তাহলে এটাকে x1 ইন্টু এটা ডি করলে কি হয়ে যাবে, cos এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস সাইন, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস সাইন অফ x2 ইন্টু ইন্টু 2x সরি dx2। কিন্তু স্যার 2 x স্কয়ারটা x টু দি পাওয়ার 2 হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ না, হ্যাঁ ঠিক বলেছো, দাঁড়াও তাহলে ওটা তো এটা 2x হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে একটা 2 থাকবে, এখানে থাকবে x2, না এটা x স্কোয়ার নয়, ঠিক আছে x কোঅর্ডিনেটের টু এটা তো কোঅর্ডিনেট। স্কয়ার কেন হবে ভাই? টুটা হবে না, এটা তো কোঅর্ডিনেট। হুম, ওটা স্যার অ্যাঙ্গেল হলে হতো কি? আরে বাবা এখানে তো স্কোয়ারই নেই, এটা জাস্ট ওটা কোঅর্ডিনেট তো। এটা হচ্ছে 2 নম্বর কোঅর্ডিনেট, এটা বোঝাচ্ছে, মানে ওইটা ওয়াইটাকে হ্যাঁ বোঝাচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, প্লাস প্লাস এবার হয়ে যাবে এইটা, x1 cos x1 cos হ্যাঁ, ঠিক আছে এবার এটুকু, এটুকু ঠিক আছে। কোনটা স্যার? হ্যাঁ বলো বলো। একটা প্রথমের x1টা স্যার। এবার আমরা এই আরে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করছি। হ্যাঁ স্যার গুণের নিয়মটা গুণের হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইটাকে ফিক্সড ঠিক। করলাম, না হ্যাঁ প্রথম এটাকে ফিক্সড করলাম, তাহলে এটার ডেরিভেটিভ তাহলে কি হলো, dx হয়ে গেল। হ্যাঁ স্যার বুঝা গেছে, ঠিক একটাকে আছে। ফিক্সড করে অপরটা ডেরিভেটিভ। হ্যাঁ হ্যাঁ সেটাই। হুম, হ্যাঁ এবার এইটা হয়ে যাবে তোমার x1, এটা হয়ে যাবে cos x2 dx2 প্লাস এখানে হয়ে যাবে sin x2 dx1 হলো। আর আর 3 নম্বরটা তো কিছুই নেই, এটা হয়ে গেল 3 নম্বরটা। আচ্ছা, এবার তুমি তোমার হাতে কি আছে, ds2 সমান সমান dx, এটা আছে। কারণ এটা হচ্ছে তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তো ইউ হ্যাভ দিস। এবার ওর ভ্যালুগুলো বসিয়ে দেবো আমরা, dx1 এর ভ্যালু বসিয়ে দেবো এটা। তো আগে cos x2, cosটাকে আগে লিখে নিই, dx1 প্লাস না তারপরে মাইনাস ওটা আছে x1 sin x2 dx2, ঠিক আছে হলো, এটার স্কোয়ার। আচ্ছা, এবার dx2, তাহলে dx2 কি হয়ে যাবে, এটা হয়ে যাবে sin x2 dx1 প্লাস x1 cos x2 dx2 স্কোয়ার হলো, আর এখানে হয়ে যাবে dx3 তার স্কোয়ার। ওকে, তাহলে এটাকে এবার x1 এর এই dx1 এর কোফিসিয়েন্টটা তোমার দরকার, তাহলে এটা হয়ে যাবে, এখানে আসবে cos এর স্কোয়ার আর এখানে আসবে প্লাস সাইন এর স্কোয়ার, তার মানে 1 চলে আসবে না, বলো এই জায়গাটা cos এর স্কোয়ার প্লাস সাইন এর স্যার স্কোয়ার। একবার আগের স্লাইডটা দেবেন, আমার নেট অফ হয়ে গেছিল ওখানে দেখিনি। দেখে নাও। ঠিক আছে হুম, ঠিক আছে স্যার। তো এই ভ্যালুটা ওখানে বসিয়ে দিলাম। আহ, আচ্ছা আমি ভাবছি ডাইরেক্ট করি, তাহলে তোমাদের মানে স্টেপ জাম্প করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তো বিনা স্টেপ জাম্প করে করি। তাহলে এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা যদি করি, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার cos অফ x2 স্কোয়ার প্লাস x1 তার হোল স্কোয়ার, আর এদিকে হয়ে যাবে সাইন এর স্কোয়ার x2, এখানে হয়ে যাবে dx2 এর স্কোয়ার হলো,
আর এখানে হয়ে যাবে -2, এইটার এটাকে গুণ করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে x1, এখানে হয়ে যাবে sin x2 cos x2, এখানে হয়ে যাবে dx1 dx2। হলো? তাহলে এইটাকে ভেঙে এটা পেলাম, পরেরটাকে ভেঙে কি পাবো? এটাকে ভেঙে পাবো sin এর স্কোয়ার প্লাস x1 এর স্কোয়ার cos এর স্কোয়ার হলো dx2 হলো প্লাস 2x1 sin ইন্টু cos, তো এটাই পাবো dx1 dx2 হলো, আর এখান থেকে dx3 তার স্কোয়ার হলো। হ্যাঁ, এবার dx1 এখানেও আছে এখানেও আছে, তো দুটোকে আমি যদি এক জায়গায় নিয়ে আসি, তাহলে এখানে আছে এখানে আর এখানে আছে, তাহলে এটা হয়ে যাবে dx1 এর স্কোয়ার হলো। আচ্ছা, এবার x2টাকে যদি করি, তাহলে এখানে x1 স্কোয়ারটা কমন চলে যাবে, তাহলে এখানে আসবে x1 স্কোয়ার dx2 হোল স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সেটা 1 হয়ে যাবে হলো। আর এইটা আর এইটা দেখো কাটাকাটি চলে যাচ্ছে, এটা তাই না, এটা কেটে যাচ্ছে। সো হলো, ইজ দ্যাট ক্লিয়ার? কোনো প্রোডাক্ট টার্ম কিন্তু থাকছে না আলটিমেটলি। তার মানে এখান থেকে তোমাকে বলতে হবে g11 এর ভ্যালু হচ্ছে 1, g12 ইজ ইকুয়ালস টু g21 ইজ ইকুয়ালস টু 0, বা আমি যদি অ্যাজ এ ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো gij ইন এ ম্যাট্রিক্স ফর্ম, এটা আসবে, এখানে আসবে কত 1, এখানে আসবে 0, এখানে 0, এখানে, আর এটাও আসবে তোমার x1 স্কোয়ার, x1 এর স্কোয়ার, এখানে 0 0 0, এখানে 1। বলো বোঝা গেল কি গেল না? দেখে নিই আমরা ঠিক করলাম না ভুল করলাম, ম্যাচ করলো কিনা অ্যান্সারের সঙ্গে। হ্যাঁ, সাইন কোথা থেকে আসলো? হ্যাঁ, সাইন কোথা থেকে আসলো? x2 আছে। এটা তো ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে আবার এই এই কোএফিসিয়েন্টটা ম্যাচ করলো না কেন? সিলিন্ড্রিক্যালে দাঁড়া, কোথাও কি ভুল করেছি ক্যালকুলেশন? তারপর প্রত্যেককে কোথাও তো ভুল দেখতে পাচ্ছি না, এখানে মাইনাস এখানে প্লাস, না তো ভুল তো দেখতে পাচ্ছি না। এই ক্যালকুলেশন ঠিক আছে, দেখো তো। আছে, ঠিকই তো আছে ক্যালকুলেশন। হ্যাঁ, তো বইয়ের অ্যান্সারে কেন আলাদা লাগছে? বইয়ের অ্যান্সারে ভুলই আছে, দেখুন আপনি সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যালে একই অ্যান্সার দিয়েছে। ও হো, তাই না? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ তো এখানে আবার 2 দিয়েছে ভুল করে। আর টাইপিং মিস্টেক আছে। বারগুলো তো হবে না। বার গুলো দাঁড়াও, এরা কি করেছে এখন সেটাই, ওরা হয়তো বার গুলোকেই সিলিন্ড্রিক্যাল নিয়েছে, বুঝতে পেরেছো? ওটা নিয়ে তর্ক করে লাভ নেই, ওরা বারটাকে যদি সিলিন্ড্রিক্যাল নেয়, ঠিক আছে? তো দাঁড়াও, এটাকে ভেরিফাই করতে হবে আমাদের, এটা আমরা ঠিক করলাম না অন্য জায়গা থেকে অ্যান্সার দিয়ে নিয়ে দেখি। দাঁড়াও দাঁড়াও, এখানে সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যালে ক্যালকুলেশনটা এই তো ম্যাচ করে গেছে।
এই যে এই দেখো 1 x1 এর স্কোয়ার আছে, হ্যাঁ দেখেছো? তাহলে ঠিকই আছে আমাদের ক্যালকুলেশন। এই ডিটারমিনেন্টে যে লিখলেন ওটা একটু বুঝতে পারলাম না কিরকম ভাবে লিখলেন। আরে এইগুলোকে জাস্ট এখানে আমার কি কি আছে, G11 G12 G13, ওগুলোকে আমরা ডিটারমিনেন্ট ফর্মে ম্যাট্রিক্স ফর্মে লিখলাম। এটা হচ্ছে G11 এর ভ্যালু, এটা হচ্ছে G12 এর ভ্যালু, G13 G, এটা হচ্ছে 12 22, বুঝতে পেরেছো? আর এখানে এদের কোফিসিয়েন্ট গুলো মানে রিপ্লেস করতে পেরেছেন ওইটার সঙ্গে ওটা কম্পেয়ার করেছেন। হ্যাঁ, তার মানে এখান থেকে কি বলা যায় যে G11 এর ভ্যালু হচ্ছে 1, যেটা আমি এখানে লিখছিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি, কোএফিসিয়েন্টটা। হ্যাঁ, তো সেইগুলোকে জাস্ট ম্যাট্রিক্স ফর্মে লিখলাম, এইটা মানেই তো তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝে এটা গেছি হচ্ছে বুঝে গেছি। 3/3 ম্যাট্রিক্স। সো হুম। তাহলে হয়ে গেল, এটা ক্যালকুলেশন একদম ওকে আছে। এবার এবার তোমরা আমি তোমাদেরকে পরেরটার হিন্টস দিয়ে দিই। হ্যাঁ, তো সিলিন্ড্রিক্যাল তারপরে স্ফেরিক্যাল। স্ফেরিক্যালে তোমরা কি করবে, স্ফেরিক্যালে যেটা হয় সেটা হচ্ছে আর ফাই থিটা। আর ফাই থিটা মানে তোমাদের বইটাতে এই এই অর্ডারেই লেখা আছে, কোনো কোনো বইয়ে আর থিটা ফাইও হয়, সো ওটা নিয়ে ম্যাটার করে না। তো আর ফাই থিটা, আর এখানে তোমার ট্রান্সফরমেশন রুলটা, আর এইটা যদি আমরা ধরি কার্টিসিয়ান, তাহলে এখান থেকে এটার সম্পর্ক যেটা হচ্ছে এক্সটা হয় আর কস থিটা, হ্যাঁ বেশি না না আর কস থিটা না, এটা হচ্ছে রো পাই থিটা। সো আর এর ভ্যালুটা কি হয়, আর এর ভ্যালুটা হয়ে যায়, আচ্ছা দাঁড়াও, আর cos থিটা cos ফাই বোধহয় ওটা, না 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 আর রো cos। আর এর জায়গায় এবার তোমাকে রো সাইন ফাই বসাতে হয় বোধহয়। দাঁড়াও, এটা না স্যার, স্যার মনে হচ্ছে রো cos ফাই cos থিটা y ইকুয়ালস টু রো cos ফাই সাইন থিটা আর z ইকুয়ালস টু রো সাইন ফাই। ঠিক আছে, আমরা ওটা বের করে নিচ্ছি, অসুবিধা কি আছে। এটা হচ্ছে জে অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, হ্যাঁ, আর এটা হচ্ছে ধরো পয়েন্টটা, এইটা হচ্ছে তোমার এই নিচে আসলো এই পয়েন্টটা, তাহলে এইটার হচ্ছে আর, এইটা হচ্ছে তোমার রো, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ছবিটা মনে থাকলে অ্যান্সারটা করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে এই যে ছবিটা হলো, এই যে ট্রায়াঙ্গেলটা তুমি পেলে, এই হাইটটা হচ্ছে জেড, ওকে, এই হাইটটা হচ্ছে জেড। তো এইটাকে আমাকে রো আর আর দিয়ে যদি আমি এটাকে লিখতে চাই, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, রাইট? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর এইটা আছে এক্স ওয়াই প্লেনে, আর এইটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর চলে গেছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এটা যদি ফাই হয়, হ্যাঁ, তাহলে এইটাও ফাই হবে, দিস ইজ অলসো ফাই। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলটা থেকে, আর এইটা হচ্ছে তোমার লম্ব, তার মানে এই আরটা হয়ে যাবে আর ইজ ইকুয়ালস টু রো সাইন ফাই হয়ে যাবে। বলো, এটুকু ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তার মানে এক্স সমান আর কস থিটা, তার মানে আর এর জায়গায় তুমি যদি রো সাইন ফাই বসিয়ে দাও, রো সাইন ফাই ইন্টু কস থিটা, হলো? আর ওয়াই এর জায়গায় হয়ে যাবে রো সাইন ফাই সাইন থিটা, হলো? আর জেড যেটা হবে সেটা মানে এই হাইটটা, দ্যাট ইজ হয়ে যাবে রো কস ফাই, ওকে? তাহলে এই এক্স ওয়াই জেডটাকে আমি বলছি বার নোটেশনে, এটাই এক্স, এটা ওয়াই, এক্স বার 3, এটা হচ্ছে জেড, ওকে? আর এক্স ওয়ান যেটা সেটা হচ্ছে তোমার রো, এক্স টু যেটা সেটা হচ্ছে ফাই, আর এক্স থ্রি যেটা সেটা হচ্ছে থিটা। এবার তোমাকে ট্রান্সফরমেশন রুল এখান থেকে তাহলে বের করো। তাহলে ট্রান্সফরমেশন রুলটা যদি আমি বের করিয়ে দিই কি হবে, হ্যাঁ এটা হবে তোমার রো, রো মানে হচ্ছে এক্স ওয়ান সাইন ফাই, তার মানে সাইন অফ এক্স টু, আর কস থিটা তার মানে কস অফ এক্স থ্রি,
হলো, এটা সাইনই থাকবে x2 সাইন x3 আর x3 হয়ে যাবে x1 ইন্টু cos অফ x। এইটা হয়ে গেল তোমার ট্রান্সফরমেশন রুল। তারপরে বাকি ক্যালকুলেশন গুলো একই রকম ভাবে করো, ঠিক আছে, মিলে যাবে। এটা তোমরা নিজেরা কিন্তু ট্রাই করবে, আমি কিন্তু অনেকটাই বলে দিলাম, এবার বাকিটা ট্রাই করবে। ঠিক আছে, এটা ট্রাই করে আমাকে কিন্তু পাঠাবে, শিবেন্দ্র আর হ্যাঁ স্যার, হ্যাঁ সুস্মিতা। হ্যাঁ স্যার পাঠাবো এটা। হুম হুম, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো আর কি। তো এখান থেকে তাহলে তুমি যেটা পাবে, তাহলে হ্যাঁ কোথায় গেল, হ্যাঁ কি ব্যাপার, আমি দুই জায়গায় ওপেন করে দিয়েছি। ও হ্যাঁ, তো এই ভ্যালুটা এইটা তোমার চলে আসবে। তাহলে এখান থেকে তুমি কোএফিসিয়েন্ট গুলো বের করতে পারবে। g11 এর ভ্যালু যেমন 1 হচ্ছে, হ্যাঁ এখানে g22 এর ভ্যালু হচ্ছে যেমন x1 x বার 1 এর হোল স্কয়ার, বা x1 এর হোল স্কয়ার করতে পারো যদি তুমি ওটাকে x11 করো। তো এখান থেকে তুমি কোএফিসিয়েন্ট গুলো পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে এখানে কি বলেছে 4 নম্বরে, ডিটারমাইন দ্য মেট্রিক টেন্সর। তার মানে পেয়ে গেলে আবার তার কনজুগেট মেট্রিক টেন্সরটাও বের করতে বলেছে। তো আমরা কনজুগেটটা মেট্রিক টেন্সরটা বের করব ধরো, ঠিক আছে। তো আমরা যেহেতু ক্যালকুলেশনটা আমরা সিলিন্ড্রিক্যালে করলাম, সিলিন্ড্রিক্যালে ক্যালকুলেশনটা আমরা করব। তাহলে ইন সিলিন্ড্রিক্যাল জি আই জে যেটা আমরা পেলাম সেটাকে আরেকবার লিখেই 1000, এটাকে হচ্ছে x1 এর স্কোয়ার হলো। তাহলে এর ডিটারমিনেন্ট কি হচ্ছে, তাহলে জি এর মান হচ্ছে এর ডিটারমিনেন্ট, দ্যাট ইজ x1 এর স্কোয়ার, দিস ইজ দ্য জি। আচ্ছা, তাহলে জি, এবার এর ইনভার্স তুমি ডাইরেক্ট ইনভার্স করেও করতে পারো, অর ইউ ক্যান ডাইরেক্ট কোফ্যাক্টর দিয়েও করতে পারো। সো আই থিঙ্ক ইনভার্স করে বের করাটা সহজ হবে। আচ্ছা, এর ইনভার্স বের করাটা কেন সহজ, কারণ এটা যেহেতু ডায়াগোনাল আছে, তাহলে ডায়াগোনালের ইনভার্স কি হয়ে যাবে, জাস্ট এই 1 করে ইনভার্সটা তুমি পেয়ে যাচ্ছ। তার মানে ইনভার্সটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 0 0 0, এটা হয়ে যাবে 1 x1 এর হোল স্কোয়ার, এটা হয়ে যাবে ইনভার্স। আর এটাকে ট্রান্সপোজিশন যদি তুমি করো তাহলে তুমি পেয়ে যাবে জি আই জে, ঠিক আছে। তাহলে জি ওপরে আই জে, এটা হয়ে যাবে এই ইনভার্সটার ট্রান্সপোজিশন, মাথায় রাখবে। ওকে, দিস ইজ দ্য রুল। তাহলে এইটা ট্রান্সপোজিশন করলেই যা হয় ওটাই থাকবে। হলো, তার মানে এইটা পেয়ে গেলে তুমি ক্যাপিটাল জি আই, তার মানে G11 একই জিনিস পাচ্ছ না, শুধু জাস্ট এখানে এটা আছে, ওটা উল্টে যাচ্ছে, আর কিছুই নয়। আর অল আদার্স আর 0, বোঝা গেল। তাহলে এটা হয়ে গেল তোমার রেসিপ্রোকালের ভ্যালু। আই হোপ ইউ গেট ইট। তাহলে 4-এর অ্যান্সারটাও আমরা করে ফেললাম। আচ্ছা, ইফ দ্য মেট্রিক ইজ গিভেন, হ্যাঁ এই অঙ্কটা দেখো, 5-এর অঙ্কটা দেখো, ডিএস স্কোয়ার দেওয়া আছে এইটা, তাহলে এখান থেকে তুমি জি এর ভ্যালুগুলো তুমি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ। সো এখানে 5, আচ্ছা এটা এটা যদি আমরা লিখি,
give me a second. So 5 নম্বরের দেখো যেটা দেওয়া আছে তোমাদের ds square is equals to 5 into dx1 এর স্কোয়ার 3 dx2 এর স্কোয়ার 4 dx3 স্কোয়ার minus 6 dx1 dx2 হলো প্লাস ওকে। তাহলে এখানে জি আই জে এটা অ্যাজ এ ম্যাট্রিক্স ফর্মে যদি আমরা লিখি তাহলে G11 এর ভ্যালু কত হবে? এখানে 5 হবে। এখানে 1 2 কি আছে? -6। ওকে, তারপরে 1 3 নেই, 0 আছে। এখানে 2 3 আছে, আর এটা হয়ে যাচ্ছে 3 1 নেই, 0। তারপরে হচ্ছে 2 2 2 ভ্যালু কত আছে? 3। তারপরে আছে এখানে কত হবে? 2 3 আছে, তার মানে এখানে 4 হবে, এখানেও 4 হবে। সরি, এখানে 0 আসবে, এখানে 4 হবে, আর এখানে হবে 4। বল, ইজ দ্যাট ক্লিয়ার অর নট? এটা ঠিক আছে না ঠিক নেই? ও, এখানে -6 হবে। ম্যাট্রিক্সটা সিমেট্রিক হতে হবে। দিস ম্যাট্রিক্স উইল বি সিমেট্রিক। স্যার এটা করছি ক্যালকুলেশনটা, মানে করছি অঙ্কটা, এটা 4 বেরাচ্ছে টোটাল ক্যালকুলেশন করে। হ্যাঁ, ডিটারমিনেন্টটা 4 বেরোবে। জি সমান হচ্ছে ডিটারমিনেন্ট। তাহলে আমরা প্রথমে কি করবো? এখান থেকে 4 কমন নিয়ে নেবো, বা এমনি ডাইরেক্টও করতে পারি। 5 ইন্টু, তাহলে এই 3 4 12 -16 -4, হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এইটা বাদ, এইটা বাদ, তাহলে এইটা -24, হ্যাঁ, -24। What is this? +6 into কি ব্যাপার আসছে? মাইনাস, স্যার মিলছে না তো বইয়ের সাথে। স্যার আমি একটু দেরি হবে। মিলছে না। আচ্ছা, আরেকটা জিনিস করে দেখি তো, এটা এটা কি হাফ হাফ হয়ে যাবে? আমি যদি হাফ হাফ করে দেখি মিলছে কিনা, জাস্ট চেক করে নিচ্ছি। তাহলে কত আসছে? 5 ইন্টু হাফ হাফ করে না, হাফ হাফ 12 -4 মানে 8 হলো। আর স্যার এদিক তাও আসবে না। তাও আসছে না। হ্যাঁ, এবার এইটা করলে আপনি পুরোটাকে -12 করলেও হয়ে যেত। -12 আসছে। তাহলে এসে যাচ্ছে 40 -36 চলে যাচ্ছে। 4। হ্যাঁ, তাহলে ওটা হাফ হাফ হবে, কারণ এই যে x1 x2 আছে না, তো বেসিক্যালি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছ, x1 x2 আর 2x 2 ইন্টু 1 করে নিচ্ছ, তো এটা ওই ভাগ হয়ে যাচ্ছে হাফ হাফ। এই যে ক্যালকুলেশনটা না করলে এটা ভুল থেকে যেত।
হ্যালো স্যার, হ্যাঁ বলো। হয়ে গেছে অঙ্ক। হ্যাঁ, তো এটা জাস্ট ওটা ভাগ করে নিতে হবে। ওরা হাফ করে দিন, হাফ করলে হাফ হাফ ডিটারমিনেন্টে 4 আসছে। ওটা হাফ করে নিতে হবে। হাফটা কেন বুঝতে পারলে? এই যে এখানে x1 x2 আছে, তো 2 ইন্টু 1ও তো থাকতে হবে না, সেইটাও, সেই জন্য এটাকে -3 করে নিচ্ছ তুমি। হুম। তাহলে কোএফিসিয়েন্ট গুলো এবার বরাবর হয়ে গেল। তো এটাকে সিমেট্রিক করার জন্য ওটাকে হাফ করে নিতে হচ্ছে। তো তাহলে এবার ঠিক আছে, -3 এটা হচ্ছে 2, এটা 2। এটাও চেঞ্জ হবে। সেটাই সন্দেহ করছিলাম গোড়া থেকে, কিন্তু ক্যালকুলেশনটা করে কনফার্ম হয়ে গেল। তাহলে এটা আমার চলে আসছে 5 ইন্টু 12 -4 +3, আর এখানে হচ্ছে 3 তোমার ইন্টু 12, 3 ইন্টু 12 -12। সো মাইনাস 40 - 36 = 4। 36 সমান 4। হ্যাঁ, এবার এবার কি করবো, এর ইনভার্সটা বের করবো। হ্যাঁ, এর ইনভার্স, G11, এটা G11 করাতে হবে না, আমরা তো ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারি। হ্যাঁ না, করে নেবো তাহলে আমরা। GIJ যেটা টাইম হবে নিচ্ছে সেটা আমি একটু। জাস্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, সেটা হবে এই ম্যাট্রিক্সটার ইনভার্স করে, ইনভার্স করে তার ট্রান্সপোজিশন, তাহলে -t লিখে দিচ্ছি। ওকে, এবার এটা কমপ্লিট করো আর ওটা মেলাও অ্যান্সারটা। G11 টা আমার 2 বেরিয়েছে, কিন্তু অ্যানসারে বইয়ে -2 আছে। দাঁড়াও, এখানে কি আছে, আহ, এখানে হচ্ছে তোমার 12 - 4 মানে 8 হলো, 8/4 আসা উচিত, তার মানে 2 আসা উচিত। আচ্ছা 2 এসছে। এখানে -2 বলছে। হ্যাঁ, অ্যানসারে -2 আছে, কিন্তু 2 বেরাচ্ছে। হ্যাঁ, 2 তো বেরোচ্ছে। মানে স্যার 12 - 4 আসছে, 12 - 4 মানে তো 8। হ্যাঁ 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 8/4। হ্যাঁ, ভুল আছে হয়তো, মাইনাস প্লাসের গন্ডগোল হয়তো আছে। ঠিকই আছে, এটাই হচ্ছে টেকনিক। তাহলে বুঝে গেছো এবার কিভাবে বের করতে হয়, মানে ট্রান্সপোজিশনটা করতে ভুলবে না। হ্যাঁ, ওটা এখানে মেন, কারণ ওই জায়গাটাই ভুল করবে বেশিরভাগ স্টুডেন্ট। তাহলে এটা হয়ে গেল। আর তারপরে ক্যালকুলেশন আছে, তো এটা তোমরা ওই ডেল্টা আইজের ফর্মুলা দিয়ে এটা করতে পারবে। আর এটা কিছু করার নেই, এগুলো ছাড়ো, এগুলো আচ্ছা, সিলিন্ড্রিক্যালে ওটা করে দিয়েছে, ওটা করে নিতে পারো নিজেরা। তাহলে এটা হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটেড ভেক্টরস আর ম্যাগনিটিউড অফ ভেক্টরস অ্যাঙ্গেলস। মানে এখানে তোমার একটা কাইন্ড অফ ইনার প্রোডাক্ট আছে, তো ইনার প্রোডাক্টটা ডিফাইন করতে পারলেই তুমি বুঝে যাবে ম্যাগনিটিউড কি হবে, সবকিছু বুঝে যাবে। তো ধরো এইখানে একটা প্রথমে অ্যাসোসিয়েটেড ভেক্টর, এইটা একটা ভেক্টর আছে, টেন্সর আছে p, q অর্ডারের, মানে ওপরে p সংখ্যক আছে, নিচে q সংখ্যক আছে। তাহলে all tensors obtained from the given one by performing inner multiplication with the metric tensor Gij. What is the meaning of inner multiplication? ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, আমরা প্রথমে এক অর্ডারের নিয়ে দেখছি, এক অর্ডারের। তাহলে অ্যাসোসিয়েটেড টেন্সর, ঠিক আছে। ধরো আমাদের হাতে আছে একটা কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর আছে। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট। তাহলে আমরা যেটা করব, এখানে একটা লোয়ার বের করব। কিভাবে বের করব, এই যে এটা আছে, এটার সঙ্গে জি আই জে এ জে,
এইবার এটা করলে কি হবে, এটা তাহলে দেখো এখানে আমরা কি কি গুণ করছি, বেসিক্যালি এখানে একটা সাম আছে, এখানে আমরা 0,2 সঙ্গে গুণ করছি কাকে, 1,0, ঠিক আছে। আর এটা ইনার মাল্টিপ্লিকেশন করছি, তাহলে কি হবে আলটিমেটলি 1 কমে যাবে। তো এটা আউটার করলে যেটা হবে সেটা হয়ে যাবে 1,2, তারপরে একটা একটা করে কমে যাবে, তার মানে এখান থেকে 1 বিয়োগ হলে এটা 0 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 1, তার মানে আলটিমেটলি 0,1 ফর্ম আসবে, ঠিক আছে, যেহেতু এখানে সাম নেওয়া হচ্ছে। কথাটা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? দেখো আমি যদি এইটা করতাম GIJ করতাম ধরো, তাহলে এইটা হতো আউটার প্রোডাক্ট, ঠিক আছে, মানে জাস্ট পাশাপাশি আমি গুণ করে দিলাম, তাহলে এটার অর্ডার কি হতো, তখন এর অর্ডার হয়ে যেত নিচে 2 উপরে 1, তার মানে 1,2 হতো, ঠিক আছে। এবার যখন আমি সাম নিয়ে নিচ্ছি IJ, এখানে যদি j এর উপরে সাম নিয়ে নিই, যেখানে j = 1 2 ধরো n, তাহলে যেটা হবে তখন সেটা আর আলটিমেটলি একটাই, দুটো কমে যাচ্ছে, সো এর অর্ডার হয়ে যাবে ওই দুটো থেকেই একটা একটা করে কমে যাবে, তো এখান থেকে একটা কমবে, এখান থেকে একটা কমবে, তাহলে 1 - 1 2 - 1, তার মানে 0,1, তার মানে এই টেন্সারটা তুমি পেয়ে যাবে। সো এই জন্য এখানে নিচে আই লেখা হয়েছে। তাহলে এইটা দেখো ওপরে ছিল, ওপর থেকে তুমি এটাকে নিচে নামিয়ে নিয়ে আসলে, তো এইটাকে বলা হচ্ছে এটা বুঝলাম না কি করে হলো অর্ডারটা 1 - 1। 1 - 1টা কিভাবে হলো। ওটা স্যার বুঝলাম না কি করে করলেন। ইনার মাল্টিপ্লিকেশন করা মানেই কি হয়, একটা উপরে যদি থাকে আর একটা যদি নিচে থাকে, ওটা কি হয়ে যায়, হয়ে যায় না, দুটোই কমে যায় না, ইনভেরিয়েন্ট হয়ে যায় না। তুমি যদি এখানে আইটাকে ফিক্সড করে দাও, তাহলে এটাকে 1 কমে যাবে না, এটা তো ইনভেরিয়েন্টের কনসেপ্ট থেকে আসছে। এটাই তো তোমাদেরকে প্রথম দিকে বলেছিলাম, আউটার এটা স্যার মাল্টিপ্লিকেশন কন্ট্রাকশনের জন্য হচ্ছে আপার ইন্ডেক্স আর লোয়ার ইন্ডেক্স সেম হয়ে যাচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, হ্যাঁ। তো ইনার মাল্টিপ্লিকেশন হবে। হ্যাঁ, ইনার মাল্টিপ্লিকেশন মানেই হচ্ছে সমান আউটার মাল্টিপ্লিকেশন প্লাস কন্ট্রাকশন, ঠিক না। তো এই কন্ট্রাকশন করলেই এক এক করে কমে যাবে, একবার সাম নিলে এক এক করে কমে যাবে, তো এটাই হচ্ছে কন্ট্রাকশনের মানে। তাহলে এইখানে দেখো আমরা যদি এটা হচ্ছে আউটার মাল্টিপ্লিকেশন, জাস্ট পরপর গুণ করে দিলাম IJ কে, সবগুলো ডিফারেন্ট, তাহলে এখানে হচ্ছে 2 উপর নিচে 2 উপরে 1, তার মানে 1,2 হলো। এর উপরে যদি এবার যখন কন্ট্রাকশন অ্যাপ্লাই করলো, এক এক করে কমে যাবে। দেখো এইটা এটা তুমি কিভাবে বুঝতে পারবে যে এটা কমছে, এটা তোমাকে তাহলে ওই বারটা নিয়ে ক্যালকুলেশন করে দেখতে হবে যে কমে যাচ্ছে, এইটাই প্রুফ। হয় তুমি এটা মনে রাখো, নাহলে নিচে প্রুফ করো। বুঝতে পেরেছো শিবেন্দ্র, করতে হবে। ইনার মাল্টিপ্লিকেশনটা একবার দেখে নিও, কন্ট্রাকশন আগে আমরা বলেছিলাম, তো এটাকেই বলা হচ্ছে লোয়ারিং ইন্ডেক্স, বেসিক্যালি ওপরটাকে নিচে করে দেওয়া হলো, এই হচ্ছে টেকনিক এই। আর যদি আমি নিচটাকে থেকে ওপরে আনতে চাই তাহলে কি করব, তখন এর এই রেসিপ্রোকাল টেন্সর দিয়ে গুণ করব। তাহলে যদি এটা দেওয়া থাকে, এই ধরো এটা দেওয়া আছে আমার কোভেরিয়েন্ট, এটাকে যদি আমি ওপরে আনতে চাই, তাহলে এইটা ডিফাইন করতে গেলে আমাকে কি করতে হবে, এইটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে কন্ট্রাভেরিয়েন্ট, হলো। এই হচ্ছে আমার টেকনিক।
তো এইবার তোমাকে বিভিন্ন মেট্রিক টেন্সর নিয়ে খেলতে হবে। হুম, যে ধরো আমার একটা ধরো এরকম আছে আই জে কে, এই ধরো একটা টেন্সর দেওয়া আছে। এটা এটা কি, এটা হচ্ছে 2,1। এইটাকে তুমি ধরো আইটাকে নিচে নামাতে চাও, তার মানে এখান থেকে তুমি এইটা বানাতে চাও, বা আমি দুটোই নামাতে চাই। তাহলে কি করব আমি, ধরো এরকম বানাতে চাই, এটাকে আই এখানে রাখতে চাই, আর কেটা তো ছিল, আর এখানে যে আনতে চাই, তাহলে এইটা বানাতে চাই, এখান থেকে এখানে আনতে চাই। তার মানে বেসিক্যালি আমি কি করছি, দুটোকেই নামাচ্ছি। তাহলে এটাকে তুমি একটা একটা করে নামাতে পারো। হুম, তাহলে এখানে ইন্টারমিডিয়েট এইভাবে করতে পারো। সরি, যেটাকে প্রথমে ধরো নামাও, এইটা করো, তারপরে এইখান থেকে আবার এখানে আসো। তাহলে এইটা করতে গেলে কি করতে হবে, তাহলে এইটা সমান আমাকে করতে হবে, যেহেতু আমি নামাচ্ছি তার মানে এখানে নিচে আমাকে আই আই যেহেতু আছেই, এটা অন্য কিছু দিয়ে গুণ করতে হবে। একটা ডামি ইন্ডেক্স আমাকে অ্যাপ্লাই করতে হবে। সো এখানে আমি যেটাকে নামাচ্ছি, যেটা থাকবে, সো একটা জে আর একটা কে করে নাও, কে জে করে নাও। আর এইখানে সরি, কে করা যাবে না, কে এখানে আছে, তো জি আর আর নি আর আই, আর দাঁড়াও এখানে এটা তো ফিক্স থাকছে, আর যে করে নিচ্ছি। হুম, তার সঙ্গে কাকে গুণ করবো, এটা আই তো থাকছেই, আর জে এর জায়গাতে কে করে দেবো, এখানে আর করে দেবো, আর এখানে কে করে দেবো। বুঝতে পেরেছো? তাহলে এই যে আর এটা নিচে আছে, এটা উপরে আছে, কাটাকাটি হয়ে যাবে, মনে মনে ভাবো যে কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে ওপরে আই থেকে যাবে, নিচে জে কে থেকে যাবে। সো এটা হয়ে গেল, এইটা হয়ে গেল। এইবার এইটা তাহলে আমরা পেলাম, এইটা এইখান থেকে আবার আরেকটা নামাতে হবে। আবার নামাতে গেলে তোমাকে কি করতে হবে, এবার আইটাকে তুমি ধরো নামাতে চাইছো, তাহলে এখানে আরেকটা জি তোমাকে আর এস আই দিয়ে মাল্টিপ্লাই করো, বা আই এস দিয়ে মাল্টিপ্লাই করো, তখন এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে আই কে জে, কে জে। হুম, দাঁড়া, তাহলে আইটা তো থাকলো না, হ্যাঁ এখানে এস হয়ে যাবে, আই এর জায়গাতে এস হয়ে যাবে। এবার এইটার ভ্যালু বসিয়ে দাও, এই এ এস কে জে এর ভ্যালু বসিয়ে দাও। এ এস কে এর ভ্যালু কি হবে, তাহলে আই এর জায়গাতে এস হয়ে যাবে। হুম, তাহলে এটা হয়ে যাবে জি আর জে, এটা হয়ে যাবে এস আর কে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, নিচে নামাতে পারি। তাহলে তুমি দেখো জটা নামাতে চাইছো, ততগুলো জি দিয়ে তোমাকে গুণ করতে হবে। আর যে যে পজিশনটা চেঞ্জ করছো, দেখো এই দুটো পজিশন আমি চেঞ্জ করছি, এখানে আমার ভেরিয়েবলটা থাকছে, আর এইটা কিন্তু ফিক্সড, কেটা ফিক্সড, কেটা নিচেই ছিল, এখানে নিচেই আছে, তো কে ফিক্সড। বলো, বুঝতে পেরেছো টেকনিকটা? এটা হচ্ছে ধাপে ধাপে করা যেতে পারে জিনিসটা, একবারে না বুঝতে পারলে। না স্যার, হ্যাঁ, পুরো ক্লিয়ার স্যার। আচ্ছা। একই রকম ভাবে এবার ওপরে নিয়ে যেতে গেলে তোমাকে ওপরের জিনিসগুলো দিয়ে গুণ করতে হবে। এইভাবে তুমি যতগুলো ইন্ডেক্স নামাতে পারো বা তুলতে পারো, এগুলোকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটেড টেন্সর। ঠিক আছে, সো অ্যাসোসিয়েটেড টেন্সার্স বোঝা গেল। অ্যাসোসিয়েটেড টেন্সরটা কি, মানে হচ্ছে লোয়ারিং অর রেইজিং ইন্ডেক্স। হ্যাঁ, এই হচ্ছে মূল বক্তব্য এখানকার। আশা করি ক্যালকুলেশনটা তোমার বুঝতে পেরেছো। তাহলে এত দূর অবধি, হ্যাঁ এবার স্যার। হ্যাঁ, এত দূর অবধি তোমাদেরকে একদম
মানে একদম থরলি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি। আর লাস্টে কি লোয়ারিং অর হ্যাঁ, লোয়ারিং আর রেইজিং, রেইজ করা মানে কি, তোলা। উপর দিকে উঠানো? হ্যাঁ, লোয়ারিং আর রেইজিং। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো তাহলে আজকে এই অবধি থাক, বাকি জিনিস পরে হবে।